সরকারের ভেতরেও কেউ আছে কিনা মানে আমার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওনার কাছে তো কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে। উনি একদিকে বলছেন এমন একটা নির্বাচন হবে, আর একদিকে চট করে যদি বানচালের কথা বলেন, সেখানে খুঁজতে হবে কার লাভ কার ক্ষতি। ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে যারা বেশি হতাশাগ্রস্ত হতাশা করে তারাই হতাশ হয়ে যায় বা তারাই হতাশার কথা বলে। আজকে দেখলাম যে সালাউদ্দিন ভাই বলছেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে হতাশ। উত্তরটা দিয়েছেন কার লাভ জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে। বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে এটি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আবার এটি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন এনসিপি। তারা বলছেন যে এতদিন মনে হচ্ছিল এটি সালাউদ্দিন কমিশনে পরিণত হয়েছে, সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছেন এবং এক ধরনের সাধুবাদী জানিয়েছেন। আবার জামাত বলছেন যে গণভোট যদি পিছিয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনও পিছিয়ে যাবে। এমন প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন, বেশ কিছু বক্তব্য দিয়েছেন, শঙ্কা প্রকাশ করেছেন ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে এমন একটি কথাও তিনি বলেছেন। এমন প্রেক্ষিতে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই বিষয়ে আলোচনা করার জন্য এবং এর সাথে সাথে আমরা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট, 270 দিন ইত্যাদি নানা বিষয়ে কথা বলার চেষ্টা করব। আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। এরপর রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। এবং তারপর রয়েছেন জাবেদ রাশিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাহিদ ভাই, আপনার কাছে একটু প্রশ্নটার আগে একটু প্রেক্ষাপটটা কিছুটা বলেছিলাম, বাকিটা একটু ক্লিয়ার করি। আজকে প্রধান উপদেষ্টা যে উচ্চ পর্যায়ের বৈঠকটি করেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, নির্বাচন কমিশন সচিব ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী আইজিপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন এবং সেখানকার তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি পরবর্তীতে প্রেস উইং থেকে জানানো হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করতে পারে, ছোটখাটো কোনো চক্রান্ত নয়, বড় পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হবে। এরকম সতর্ক করে তিনি বলেছেন হঠাৎ করে আক্রমণ আসতে পারে, এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমাদের তা মোকাবেলা করতে হবে। মানে এত স্পষ্টভাবে এত বড় শঙ্কার কথা এর আগে আমরা শুনিনি। এটা ইউনূস সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টার বরাত দিয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং এটি প্রধান উপদেষ্টার বক্তব্য। তো এই বক্তব্যের একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে কেন এরকম বললেন এবং স্পষ্টভাবে এরকম বক্তব্য কি শঙ্কা দেখছেন। ধন্যবাদ আপনাকে। মানে উনি যা যা বলেছেন জনগণের মধ্যে, উনি দেশের ভেতরের কথা বলছেন, ভেতর বাইরে দুটোই বলছেন, ভেতরও আছে। সাধারণ মানুষের আবার আরেকটা পারসেপশন আছে, সরকারের ভেতরেও কেউ আছে কিনা। মানে নানান রকম গুজব, নানান রকম কথাবার্তা চারদিকে চলছে। আচ্ছা, এখন এটা আজকে অনেক ডিটেইল বলেছেন, অনেক সিরিয়াসলি বলেছেন। এর আগেও যখন জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ হয় তখন একবার রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসেছিলেন, তখনও উনি শঙ্কার কথা জানিয়েছেন। এখন শঙ্কার কথা জানানো সমস্যা নাই, জনগণকে একটু সতর্ক রাখা এটা ভুল না, রাজনৈতিক দলগুলোকেও রাখা, কিন্তু দিনের শেষে এটা আসলে তাকে সরকারকে ম্যানেজ করতে হবে। আমি বরং, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, দর্শকদের অনেকেরও হয়তো দৃষ্টি কেড়েছে, আমি আরেকজনের বক্তব্যকে যুক্ত করব, ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা সম্ভবত ওই বক্তব্যটাও খানিকটা সাপোর্ট করবে। জামাতের নায়েবে আমির একটা বক্তব্য দিয়েছেন, উনি বলছেন মানে নির্বাচন নাও হতে পারে ওই ডেটে না, মানে উনি এভাবে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি পিছিয়ে যায়, মানে উনি কেন ফেব্রুয়ারিতে গণভোট এবং নির্বাচন রাখবেন না, মানে জাতীয় নির্বাচন রাখবেন না, তার যুক্তি দিতে হলে নির্বাচন পিছিয়ে যদি যায়, পিছিয়ে যেতে পারে, তাহলে তো গণভোট হলো না। এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা জরুরি। তার ওনার কথা শুনে মনে হচ্ছে যদি দুটোই বানচাল হওয়া চাইতে অন্তত নভেম্বরে, যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন, নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল। তো উনি কেন বলছেন এভাবে, না কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়? এই প্রশ্ন কেন আসছে? একই দিনে না হওয়ার যুক্তি হিসাবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে, তাহলে তো গণভোটও বানচাল হচ্ছে। মানে আমি ওনার কথার ভেতরের কথাগুলো বলছি। নভেম্বরে হলে সেটা হবে না, তার মানে ওনার কাছে কি বানচাল হওয়ার কোনো তথ্য আছে? বা ওনার কাছে তো কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে, ওনার কোনো কণ্ঠ রেকর্ডে কি ওরকম আছে আমরা জানতে চাই। উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তার কাছে আছে,
বা আর কারো কণ্ঠ রেকর্ড তিনি পেয়েছেন, নাকি তার কোনো পরিকল্পনার মধ্যে তিনি আছেন, তার সেই পরিকল্পনার কারণে তিনি অনেকটা ধারণা করতে পারেন বা অনুমান করতে পারেন নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেই কারণে আমি যদি সবগুলোকে একত্র করি, শঙ্কার জায়গা আছে। এবং এই যে কমিশন যে রিপোর্ট দিল, মানে আমার একটু হালকা ঢঙে একটু বলি, মানে এটা সালাউদ্দিন কমিশন থেকে এখন এটা রাসিন কমিশন হয়ে গেছে কিনা, আমার কাছে আবার সেটা একটু মনে হয়। আচ্ছা, আমরা ওই জায়গাটা যাব না, আমি একটু সামান্য একটু যোগ করে রাখি। এই যে শেষ পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্টেশনের সাজেশন দেওয়া হলো, এটাও কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। আমি এটুকু বলি, ওইটা আমরা যাব পরে। কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতি, এই সব কিছু যদি আপনি একত্র করেন, একটা ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি তাদের মধ্যে যখন এরকম মারাত্মক রকম দ্বন্দ্ব, প্রতারণার অভিযোগ করা হচ্ছে সরকারের বিরুদ্ধে, বা সরকার বা রেফারি খেলছেন বলে অভিযোগ করা হচ্ছে, সো এই সংঘাত যদি তৈরি হয়, তখন কিন্তু এই ভেতর এবং বাইরের শত্রুরা যারা আছে তারা নিশ্চয়ই, তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র নিশ্চিতভাবে একটা সিরিয়াস উর্বর ভূমি পাবে। জাহিদ ভাই, আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা আরেকবার করি। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টা শুধু শঙ্কা করেন নাই, তিনি তথ্যও দিয়েছেন। তথ্যটা কি জন্য আমি বলছি, যে ধরেন আপনি একটু আগে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা বলছিলেন। তাহেরের বক্তব্য কেন প্রধান উপদেষ্টা থেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগছে? কারণ প্রধান উপদেষ্টা বলছে পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে না, হবে। তাহলে এটা কেন বড় আপনার আশঙ্কার জায়গা লাগছে না? উনি আগেও, আমি ইনফ্যাক্ট ওনার এই তথ্যটা আমার কাছে নতুন না। এবার যেটা হয়েছে, এবার আরেকটু স্ট্রং, আরেকটু বোল্ড, আরেকটু ডিটেইলড। এই 2 মাস হবে, মানে 2 মাসও হয়নি জাতীয় পার্টির ইস্যুটার সময় একই রকম কথা উনি বলেছেন। সুতরাং উনি এটা বলছেন, উনি নির্বাচন হবেই বলছেন, আবার সতর্ক করছেন সবাইকে। সো এই যে হবে বলছেন, এটা আমি মনে করি এটা ওনার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে, কোথায় কে কি করছে সেগুলো ওনার কাছে সব কণ্ঠ রেকর্ডই আছে। একদম অজানা কণ্ঠ রেকর্ড নেই, অন্তত গোয়েন্দা তথ্য আছে। আমরা আশা করি কণ্ঠ রেকর্ড চাইলেই করা যায় না, প্রধান উপদেষ্টা চাইলেও করা অন্তত উচিত না, আমরা এভাবে বলতে পারি। তো যেটা বলছিলাম, তো ওনার কাছে অনেক তথ্য উৎপাত্ত আছে, অনেকগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, সুতরাং উনি অনেক বেশি ওয়াকিবহাল আমাদের চাইতে, সেটা সঠিক। এবং জনগণকে, এবং আমি ধারণা করি এটা শুধু নিজের না, উনি রাজনৈতিক দলগুলোকে হয়তো এই বার্তা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়িও না। আর আমি জামাতের কথাটা আরো আলাদা করে বললাম, মানে আমি কোনো একটা রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এইভাবে বলতে দেখিনি। উনি হ্যাঁ অনিশ্চয়তা আছে, পারবে কিনা এসব, যেমন আমি নাহিদ ইসলামকে আজকেই মনে হয় বলতে দেখলাম যে সংস্কার পুরো শেষ হওয়ার আগে, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। মানে এই না যে ফেব্রুয়ারিতে হবে না, ওনাদের একটা কন্ডিশন দিচ্ছে, কিন্তু ইনি এমনভাবে বলছেন যে উনি সামহাউ জানেন, অথবা উনি কি কোনোভাবে পার্ট যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে না, তো গণভোটটা ওই দিনে রাখলে বিপদ হয়ে যাবে, এটা আগে হয়ে যেতে হবে। ওই প্রসঙ্গটা আমরা ভাবছিলাম পরে আসবো, যেহেতু আপনি নিয়ে আসছেন, সুতরাং একসঙ্গে আমরা আলোচনাটা করলাম। আপনার কাছে একটু, আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে আরো একটু স্পষ্টভাবে জানতে চাই যে কারা ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করছে, আর বড় পরিসরে কারা করতে পারে? ধন্যবাদ আপনাকে। একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন, তখন আমরা ধরে নিতে পারি যে তার কাছে যে ইনফরমেশনটা আছে টোটালটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ভায়া মিডিয়া নয়। সরকার প্রধান, হ্যাঁ, যেহেতু সরকার প্রধান। এখন উনি কোন ইনফরমেশন ভিত্তি করতেছেন? ওনার দেশে ইনফরমেশন থাকতে পারে, ওনার কাছে বিদেশি ইনফরমেশন থাকতে পারে, যেহেতু দেশ বিদেশ দুইটা বলছেন। এখন দেশি ইনফরমেশন আর বিদেশি ইনফরমেশন, নির্বাচনটা বানচালের ষড়যন্ত্র যদি হয়, তাহলে খুঁজতে হবে লাভবান কে হয়। নির্বাচনটা বাতিল করলে, বানচাল হয়ে গেলে লাভ কার লাভ? কারণ প্রত্যেকটা ব্যাপারে তো একটা ইকুয়েশন থাকে, বিনা কারণে নো স্মোক উইদাউট ফায়ার, বিনা কারণে তো কার্য হয় না। এখন আমরা যতটুকু বুঝি তাতে ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন ডিটারমাইন্ড, এবং খুব বড় আকারে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং একটা মানে ঐতিহাসিক নির্বাচন হবে, হাসি খুশির মধ্যে নির্বাচন হবে, প্রাণবন্ত গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশের কনটেক্সটে আজকে পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে ঐক্যমত্য কমিশন নিয়ে, তাতে এই কথাটা কোনোভাবে আমি মিল খুঁজে পাই না। তাহলে একটাই জিকির থাকতো, নির্বাচন নির্বাচন। আমরা ডেইলি সকালে মিছিল দেখতাম, গাড়ি চালাইতে পারতাম না, গণজোয়ার ইত্যাদি। এখন উনি কেন বলছেন সেটা উনি জানেন। উনি একদিকে বলছেন এমন একটা নির্বাচন হবে, আর একদিকে চট করে যদি বানচালের কথা বলেন, সেখানে খুঁজতে হবে কার লাভ কার ক্ষতি। এইবার আসেন গণভোট নির্বাচনের, এইটা একটু উত্তরটা দিয়ে যান, কার লাভ তো মিলাচ্ছি আমি। আচ্ছা, মিলাচ্ছি। গণভোট নির্বাচনের আগে চায় জামাত, ওকে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক, গণভোট চাই জামাত।
আবার একই দিনে নির্বাচনের সাথে গণভোট চায়, কেউ তো চায়, বিএনপি চায়। হ্যাঁ, যদি ওই জায়গায় আসে তাহলে বলতে হবে শুধুই গণভোট, নির্বাচন বাতিল হয়ে যায়। কারণ আমরা তো একটা চাই, দুইটা চাই না। একই দিনে আমরা ওই জামাতের ভাষায় বলতেছি, আমরা একটা চাই, দুইটা চাই না। তো যদি বলে দুইটা একসাথে হবে, নো, তাহলে ইলেকশন বাদ। এটা একটা ধরনের বাদের কথা। এইবার আসেন, আজকের সম্ভবত শেখ হাসিনা রয়টারকে বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, কাজে তাদের যে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবে। এই যে বয়কট করবে মানে কি? তার ভোটাররা তো আমরা চিনি না, ভোটাররা আমরা চিনি, তার ভোটার কারা তাদেরকে আমরা চিনি না। তো বয়কট করবেন মানে কি? উনি জানান দিবেন যে নির্বাচন বয়কট করছি। নির্বাচন উনরা ভোট দিবেন না, নির্বাচন বয়কট করবেন, নাকি নির্বাচন হইতে দেবেন না বয়কট করবেন। এই যে আমি বললাম লাভ কার? ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, ক্ষমতায় জাহিদ ভাই যাবে না রাজ্জাকি যাবে? কেউ না, একজন তো যাবো। হ্যাঁ ধরলাম বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আমার ওইটা দরকার নাই, তো আমরা তো এক্সাম্পল দিচ্ছি, আপনি এখানে থাকেন, হয় সে ক্ষমতায় যাবে না আপনি যাবেন। আমি তো 5 বছর থাকবো, নর্মাল করছে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বড় দুটো দল, তারা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে শক্তিশালী হয়। প্রশাসনকে নিয়ে, প্রশাসন ছাড়া কেউ শক্তিশালী না। তাইলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার জিরো হয়ে বসে আছে কেন? একদম জিরো, তো কিছুই করতে পারতেছে না। নির্বাচনী তফসিল দিতে তারা মাঠে ঢুকবে আমার ধারণা। যেহেতু নির্বাচন হইলে পরে 5 বছর ক্ষমতায় থাকবে, এবং এই 5 বছর ক্ষমতায় থাকার পর এখন হয়তো অনেকেই অনেক মিষ্টি কথা বলতেছে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। ক্ষমতা একবার যাইতে পারলে কিন্তু সে তখন বদলা নেওয়ার চিন্তা করতে পারে, যে না আর যাতে না আসতে পারে। এবং আর যাতে না আসতে পারে এই যদি চিন্তা করে, তাহলে পতিত সরকার চিন্তা করবে আমি তো 5 বছরের জন্য বঞ্চিত। 5 বছরের জন্য আমি বঞ্চিত হবো কেন? যদি নির্বাচনটা বয়কট হয়ে যায় আর ইউনূস সাহেব চলে যায়, তাইলে কিন্তু থার্ড পার্টি উইল কাম, যে ফর্মেই আসুক। তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা থাকে, 2 বছর হোক, 1 বছর হোক পরে। কিন্তু নির্বাচিত সরকার আইসে পড়লে কিন্তু 5 বছর আমি প্রাথমিক ধরে নিব, জ্ঞানজাম হবে, আমি ধরবো না। 5 বছর যদি থাকে, এই 5 বছরে তো এই পতিত সরকার আসতে পারতেছে না। সিসি তো অনেকদিন আছে মিশরে, যে আসবে সে 2 বছরের মধ্যে নির্বাচন দিবে, এটা নাও হতে পারে। না না, সেটা মানলাম, কিন্তু আমি যদি নির্বাচিত সরকার ধরি, তার জন্য 5 বছর ম্যান্ডেটরি। আমি 5 বছর আগে ছাড়বো না। তো 5 বছর আগে না ছাড়তে দিলে ওরা 5 বছরের বঞ্চিত হয়। এই যে 5 বছরের বঞ্চিত আমি যাবো কেন? নির্বাচনটা যদি বাতিল করা যায়, তাহলে তো জাহিদ ভাই যদি টেক ওভার করে, রাজ্যকে যদি টেক ওভার করে ফর 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি। সো সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন না হইলে যার লাভ, যে লাভ মনে করে, সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে। ওকে, আপনি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আরেকটু বলে নেন। সেটা হচ্ছে, আপনি বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বা নির্বাচনের পথে যখন হাঁটবে, তখন আওয়ামী লীগও মাঠে নামবে। মানে এরা কি বিএনপি, জামাত, এনসিপি এগুলো হয়ে নামবে, না আওয়ামী লীগের ব্যানারে? এখন আমি আপনাকে বলি, এখন যদি মনে করেন যে আমাদের কিন্তু বাজারে একটা কথা আছে কথিত, সে কথিততে কিন্তু যারা নির্বাচনটা খুব জোরালোভাবে চায়, তারা কিন্তু মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হলে তারা পাশ করবে। আমি যদি জানি যে পরীক্ষা দিলে আমি পাশ করব, আমি তো এই পরীক্ষাটা চাইবো। আর যার সন্দেহ আছে যে আমি পরীক্ষা দিলে পাশ নাও করতে পারি, সম্ভাবনা নাই, সে চিন্তা করবে এখন একটা তাদের ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে অনেক। এই যে প্রভাবটা আছে, ইফ যদি আমি ভাবি যে আমার এই প্রভাবটাই আমার রাজনীতি, তাহলে তো আমি ভাববো যে রাজনীতি না হলেই ভালো, এই নির্বাচন না হলেই ভালো। সেক্ষেত্রে এই যে নির্বাচনটা বাতিল হলে যেহেতু আওয়ামী লীগেরও লাভ হবে, সেক্ষেত্রে তখন মিছিল যদি কেউ করে আমরা নির্বাচন চাই না অফিসিয়ালি, এই যারা বৈধ দল হিসেবে আছে, তাদের সাথে তো তারা যোগ দিয়ে এটাকে বড় করতেও পারে, ওকে, যে নির্বাচন বাতিল হোক। জাভেদ, আমি এই ষড়যন্ত্রের আলোকে এটা মিলাইলাম। ওকে, আমরা এটা আরো ক্লিয়ার হবো এরপরে। আবার আমরা একটু জাভেদ রাশিদ, আপনার কাছে অনেকগুলো বিষয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রথমেই একটু এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাই। আপনার কাছে বা আপনাদের দলও কি মনে করে যে নির্বাচন পেছাতে পারে, কিংবা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে? নির্বাচন ঘিরে ষড়যন্ত্র, এটা তো আসলে এখন পুরা মানে দেশের মানুষের মধ্যেই একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আমরা যার সাথে কথা বলছি, সে মানে প্রথমে দেখা হলে জিজ্ঞেস করছে যে ইলেকশন হবে কিনা, এরকম একটা প্রশ্ন যার সাথে দেখা হচ্ছে, সবাই এটা ফেস করছে। এর কিছু কারণও আছে। আজকে আমরা যেমন আপনি বললেন যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আসছে, বড় পরিসরে আক্রমণ হতে পারে। আবার এই বক্তব্য তো আমরা দেখলাম যে ডিসেম্বরের মধ্যেই নাকি প্রথম সপ্তাহেই অনেক কিছু বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে তফসিল হবে ডিসেম্বরে। তাহলে এটার সাথে তো এটা আবার আমি মিলাতে পারছি না। সো যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ইলেকশনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়,
এটা কি তারপরে আক্রমণ হতে পারে নাকি আক্রমণ আগে হবে যার কারণে তারিখ ঘোষণা করা যাবে না এরকম? আর যদি ওনার কাছে গোয়েন্দা তথ্য থাকে সরকারের কাছে তাহলে তো অ্যাকশন নেওয়া দরকার। যদি অ্যাকশন না নিয়ে আমি যদি জানি যে এরকম একটা ঘটনা ঘটবে তো সেটার জন্য তো আমার প্রতিকারমূলক ব্যবস্থা তো আমার নিতে হবে, সেটা কি সরকার নিতে পারবে কিনা? আর জুলাই সনদ নিয়ে যে অবস্থায় আসলে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়েছে, বিশেষ করে আজকে যদি আমরা দেখি। আচ্ছা, তাহলে জুলাই সনদ নিয়ে আপনাকে একটু স্পষ্টভাবেই প্রশ্ন করি। আজকে আপনাদের একটা সংবাদ সম্মেলন ছিল, সেখানে আপনি ছিলেন, অন্যতম বক্তব্য দিয়েছেন, এবং তার আগে আমরা জাতীয় ঐকমত্য কমিশনে গত 6 মাসের যদি আলোচনা দেখি তাহলে এনসিপির ভেতর থেকে সবচেয়ে যে মানুষটা বেশি ছিলেন তিনি আপনি। তো লিড করেছে, এজন্য বলছি এটা রাসিন কমিশন হয়ে গেছে, কারণ সব এনসিপির দাবি মানা হয়ে গেছে। এক্স্যাক্টলি, এই যে আমি ঠিক মানে আমার মনে হয় প্রশ্নটা জাহিদ ভাই কিছুটা করেই দিছে। তার মানে এরপরে আমার একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন কি আপনাদের এটা একটা বিজয় মনে হচ্ছে কিনা? যদি বিজয় মনে হয় তাহলে আপনারা কবে সনদে সই করবেন? না, বিজয়ের জিনিসটা না, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চেয়েছিলাম এবং জুলাই সনদের একটা টেকসই আইনি ভিত্তি আমরা এটা দাবি করেছিলাম। সেই জায়গাটা থেকে কমিশন একটা প্রস্তাবনা, সরকার একটা না দুইটা প্রস্তাবনা দিয়েছে কিন্তু সরকারকে। তো সেই জায়গাটায় আমরা প্রথম প্রস্তাবনাটা নিয়ে আমরা বলেছি যে এটা জনগণের যে দাবির সাথে যায় এবং জুলাই সনদ সেটা যে বাস্তবায়ন টেকসই প্রক্রিয়া সেটা অনেকটা এটা দিয়ে কভার করে, যদিও এটার ভিতরেও কিছু ভাষাগত ত্রুটি আমরা দেখেছি, আমরা সেটা নিয়েও আমরা সংবাদ সম্মেলনে জানিয়েছি। এটা তো সরকারকে তারা প্রস্তাবনা দিয়েছে, এখন সরকার এটার উপরে ব্যবস্থা নেবে। মানে সরকারের ব্যবস্থার পরে কি আপনারা সাইন করবেন? করবেন? জি, সরকারের ব্যবস্থাটা দেখার পর আমরা তখন সিদ্ধান্ত নিব আমরা স্বাক্ষর করব কিনা। কারণ যেহেতু এখানে দুইটা প্রস্তাবনা আছে একটা ব্যাপার, আবার প্রস্তাবনার মধ্যেও কিছু বিষয় রয়ে গিয়েছে, যেমন এটা বলা হচ্ছে যে এই জুলাই সনদ আদেশ যেটা স্বাক্ষর করবেন সরকার। আসলে সরকার বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যেমন সরকার প্রধান ডক্টর ইউনূসকে চাচ্ছি যে উনি আদেশটাতে স্বাক্ষর করবেন, আদেশটা জারি করবেন, সেই জায়গাটায় যেমন অ্যাম্বিগুইটি আছে। আবার এখানে একটা ক্লজে দেখলাম যে অ্যাম্বিগুইটি আছে যে একটা খসড়া বিল হবে, সেই বিলটা পরবর্তী যে সংসদ তারা 270 দিনের মধ্যে যদি না করতে পারে তাহলে সেটা অটোমেটিকভাবে সংবিধানের অন্তর্গত হয়ে যাবে। আবার সেক্ষেত্রে আরেকটা প্রভিশন সেখানে যুক্ত করা হয়েছে যে এই বিল মানে এই পরবর্তী যে সংস্কার সভা তারা বিবেচনা করতে পারেন। তো বিবেচনার কথাটা আসলে কিভাবে মিন করা হয়েছে, তো এখানে আসলে ভাষাগত কিছু বিষয়াদি আছে যেগুলো আমরা আরো পর্যবেক্ষণ করছি। কিন্তু আমরা যে জিনিসটাকে আসলে সাধুবাদ জানাচ্ছি সেটা হচ্ছে যে কমিশন বাস্তবায়নের একটি পদ্ধতি বা একটা রূপরেখা সরকারকে দিয়েছে এবং এই ক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। সেই জায়গাটায় মনে করি যে যেহেতু জনগণ জুলাই সনদটা চেয়েছে এবং তারা এটা বাস্তবায়ন চাচ্ছে, সেই জায়গাটায় যেহেতু অগ্রগতি হয়েছে আমরা এটাকে প্রাথমিক একটা বিজয় আমরা বলে ধরে নিচ্ছি, কিন্তু এখনই আমরা এটাকে আনন্দ উদযাপন বা উল্লাস করার মতন জায়গায় আমরা দেখছি না। ঠিক জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশটা করেছে সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার একেবারে ঠিক হুবহু রাখবে এরকম আপনাদের কাছে মনে হয় কিনা, বা যদি মনে না হয় তাহলে কেন মনে হয় না, সেই প্রশ্নটা আপনার কাছে পরবর্তীতে আমরা যখন আসবো তখন একটু দেবো। তারা আমাদের সাথে অতিথি রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ডক্টর জাহিদুর রহমান এবং জাভেদ রাশিন। রাজ্জাকি ভাই, আপনার কাছে যে অসমাপ্ত প্রশ্ন যেটি নিয়ে কথা বলছিলেন সেই জায়গা থেকে আরেকটা নতুন প্রশ্ন করি। সেটি হচ্ছে যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে কার লাভ বেশি, এখন কার লাভ বেশি সেই আলোচনা কি আমরা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো থেকে ভাববো, যা কি নির্বাচনে যারা নাই তাদেরকে নিয়েও ভাববো? ধরুন এখানে দুটো ব্যাপার আছে, একেবারে যে শুধু একটা ব্যাপার তা নয়। আপনাকে ধরুন আমরা সবাই আন্দোলন করেছি, করে কাকে সরাইছি? শেখ হাসিনা সরকারকে। আপনি, আমি, জাহিদ ভাই, সে সবাই, মানে এই কথা তো আমরা বলি অ্যাটলিস্ট। কিন্তু আপনাকে যদি আপনি আইনের ভাষায় বলি, কোন মামলাটা সবচেয়ে কঠিন? কারণ সেই মামলা কঠিন যেটায় ভিকটিম বেঁচে থাকে। জি, কারণ ভিকটিম বেঁচে থাকে কঠিন কেন? সে দাঁড়ায় বলবে যে জাহিদ সাহেব কোপ দিয়ে আমার হাতটা ফেলে দিছে, এটার থেকে সে সরবে কেমনে? আর ভিকটিম যে মারা যায়, হত্যা মামলা হয়ে যায়, মারা যায়, ওর কোনো বক্তব্য নাই। কথাটা বুঝলেন? শেখ হাসিনা বেঁচে আছে, ভিকটিম তো সে, তাকে সরাই দিছি না আমরা সবাই মিলে, তাহলে সে ভিকটিম। ভিকটিম শব্দের অর্থ কি? ভিকটিম অর্থ হলো শিকার, মানে পরিস্থিতির শিকার যিনি হইলেন, ভুক্তভোগী। তো সে তো ভুক্তভোগী, তো উনি তো বেঁচে আছেন। এখন ডকে আমরা 4 জন আসামি, একমাত্র তিনি বলতে পারবেন কোন আসামিটা তাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে, এছাড়া আর কেউ নেই। সে যদি মরে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না। যে আমি দাবি করি, সে দাবি করে, ও দাবি করে, আপনি দাবি করেন জুলাইয়ের চেতনার হিরো, কিচ্ছু আসে যায় না। শেখ হাসিনা যাকে আইডেন্টিফাই করবে
তো সেখান থেকে আপনি দেখেন ফ্রম ডে ওয়ান ইউনূস সরকারের বিরোধী প্রোপাগান্ডা চলছে এবং ইউনূস সরকারের নিয়োগ দিয়েছে এনসিপির ছেলে পেলে, তখন তারা ছিল ছাত্র, পরবর্তীকালে হয়েছে এনসিপি। সুতরাং শেখ হাসিনা হলো এদের ভিকটিম, কারণ শেখ হাসিনার পরে তারা এখানে বসছে। এরা প্রথম ভিকটিম, মানে প্রথম শত্রু বা সবচেয়ে বড় শত্রু তারা। এতে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। এখন যাদের শত্রু, তার সাথে যাদের সুসম্পর্ক থাকবে আকারে ইঙ্গিতে, তারাও তার শত্রু। আকারে ইঙ্গিতে, এটা আপনি আগেও বলেছেন, তারাও তার শত্রু। এখন প্রশ্ন হচ্ছে যে পতিত সরকারকে যারা সরাইছে, তারা যদি পতিত সরকার ছাড়াও অন্য কারো শত্রু হিসাবে বিবেচিত হয়, তাহলে অবশ্যই ধরে নেওয়া হবে তারা পতিত সরকারের সাথে যোগসাজশী কিংবা দোষরও যদি আমরা বলি। তো সেই হিসাব করলে নির্বাচন যদি হয়ে যায়, তাহলে এমন কোন শক্তি যদি আসে যেই শক্তি তাদের জন্য বা হাসিনাকে যারা তাড়াইছে তাদের জন্য ক্ষতিকারক হয়, তারাও চাইবে না নির্বাচনটা হোক। আর যে গেলে পরে মনে করবে তারা কিছুটা সেফ, সেটা গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে আর একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হলো সবাই বলে ডানপন্থীরা নাকি ষড়যন্ত্র করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ডানপন্থী বলতে বলা হচ্ছে ইসলামী ফোর্সটাকে। আমি পক্ষ বিপক্ষ নিচ্ছি না। ডানপন্থী বলতে তাদেরকে যদি বোঝানো হয়, তাহলে এই রেজাল্ট, কথার কথা, তারা যদি ক্ষমতায় আসে, আমি বলছি না আসবে, প্রশ্নই ওঠে না, তাইলে কিন্তু প্রশ্ন ওঠে না কেন? আমার কাছে আজকে পর্যন্ত যা দেখি মাঠে, ওদের কোনো ভোট নাই, রাজনীতির কোনো ভিত্তি নাই। আর যাদের কথা বললাম তাদের 10%, না বাইরে 12% হয়েছে, না 15% হয়েছে, 10-12টা সিট পাবে সেই অর্থে। এখন এই যে তারা যদি ক্ষমতা আসে, তাহলে বলবে যে আমরা না থাকলে, অর্থাৎ পতিত সরকার স্বাধীনতার পক্ষের শক্তি 53 বছর যে ব্যবসাটা করে গেছে, যে আমরা নাই বলে মৌলবাদীরা ক্ষমতায় আসছে, এই বয়ানটা আসবে। এটা গেল একটা। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তো এখন বিএনপি কাজ করতেছে, সেটা পরে আসছি। তাহলে বয়ান দিবে এইটা। আর যদি মনে করেন অন্য শক্তিটা ক্ষমতায় আসে, আমি অন্য কোন শক্তি আমি জানি না। আচ্ছা, যদি অন্য কোনো শক্তি আসে, তাহলে যদি পরিস্থিতি এরকম হয় যে দেশ চলমান শুরু হইল রাজনীতিবিদ দিয়ে, তখন যাতে এরকম পরিস্থিতি না আসে, এবং সম্ভাবনা আছে খুবই বেশি, হয়তো মানুষ বলবে আগেই ভালো ছিলাম। তো এইরকম, মানে এটা কেন বলছি, আপনি আজকে যে পরিস্থিতিতে আমরা বসে আছি, ইতিমধ্যে কিন্তু কথা উঠছে আগেই ভালো ছিলাম, XYZ যেই বলুক। সুতরাং আজকে যে পরিস্থিতিটা এই মুহূর্ত পর্যন্ত বিরাজমান, আমরা তো জানি, মুখে আমরা যাই বলি না কেন, যে বাংলাদেশে যে পরিস্থিতিতে আজকে একটা নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, এর আগের নির্বাচন এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু এত বাজে পরিস্থিতির পরে নির্বাচন হয় নাই। এই হেলিকপ্টার থেকে গুলি, কিংবা ক্রস ফায়ার, আয়নাঘর, 57 অফিসার হত্যা, শাপলা চত্বরে হত্যা, এই ধরনের ঘটনার পরে আবার ক্ষতি পালায় গেছে, বাংলাদেশের গভর্নর, এইরকম পরিস্থিতি এর আগে হয় নাই যে তার ওইরকম পরিস্থিতি পরে নির্বাচন হয়েছে। শুধু এই নির্বাচন যদি এখানে ফেব্রুয়ারিতে হয়, তাহলে আমি সেই ঐক্যমত্য কমিশন থেকে পর্যন্ত চলে এসে আজকে কিন্তু আমরা আবার সেই 5ই আগস্টে ফেরত গেছি, মানে যে জায়গাটায় ছিলাম সেই জায়গায়। তো সেই জায়গায় যদি থেকে একটা নির্বাচন করি, তাহলে আজকে যারা ক্ষমতায় যাবে বলে মোটামুটি নিশ্চিত, যেহেতু এই বাংলাদেশটাকে আমরা চিনি, আজকে যে মিডিয়া বলি, তারপরে সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ মিডিয়া বলেন, সব কিছু বলেন, প্রশাসন বলেন, নির্বাচনের পর উইদিন 15 ডেজ রিভার্স হয়ে যাবে যারা নির্বাচনে পাশ করবে তাদের সাথে। এবং যদি রিভার্স হয়ে যায়, তাদের অবস্থাটা কি হবে? এবং ঠিক তখন যে পরিস্থিতি তারা 5 বছর থাকতে চায়, আর এদিকে মিডিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যাবে, এটা যদি কেউ গল্প করে প্রমাণ কি আমরা জানি তো। এবং প্রশাসন যদি চলে যায়, তাহলে যে সিচুয়েশনটা হবে, মানুষ হয়তো বলতে বাধ্য হতে পারে আগেই ভালো ছিলাম। ওকে, আমরা একটু জাহেদ ভাই আপনার কাছে এই ষড়যন্ত্র শেষ বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এরকম শুনেছি, আপনি একটু আরো ভালোভাবে ব্যাখ্যা করতে হয়তো পারবেন, যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তিনি থাকবেন না। তো ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন না হয়ে পেছায় কোনো কারণে, তাহলে
আসলে ফিউচার কি দেখেন? নির্বাচন দেখেন না অন্য কিছু দেখেন, নাকি বিএনপি বা সব দল রিকোয়েস্ট করে ওনাকে আরো 5-6 মাস থাকতে বললে উনি থাকবেন, না কি হতে পারে? মানে এই ভদ্রলোক একটার পর একটা ভুল কাজ করেন। মানে উনি একটা তো ক্লু দিয়ে দিলেন, মানে এই সরকার নির্বাচন পণ্ড করার, মানে ডক্টর ইউনূস যদি না থাকেন, সরে যান, তাহলে লম্বা সময়ের জন্য খালি নির্বাচন তো না, দেশ আনসার্টেইন অবস্থায় ঢুকে যাবে এবং একটা আননোন টেরাইনে যাওয়ার ঝুঁকি আছে। মানে অনেকে হিসাব করে তার মতো। একটা উদাহরণ দিই, 1/11 আমাদের আন্দোলনের ফসল, শেখ হাসিনা বলেছিলেন না? বলেছিলেন। 1/11 হলো, শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে তারা নেগোশিয়েট করেছে। আমরা অনেকে বলি 1/11 হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার জন্য, একেবারে ভুল কথা। আমরা ওই সময় খুব মনোযোগ দিয়ে এগুলো ফলো করছি। 1/11 হয়েছিল -2 করার জন্য। আচ্ছা, -2 করার জন্যই চেষ্টা হয়েছে, শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। পরে যখন ফেল করলো, তারপর তারা হাসিনার সাথে নেগোশিয়েট করেছে। আমি কিন্তু এখানে প্রায় দেখি 1/11কে একটা মিস ইন্টারপ্রিট করা হয়। তো শেখ হাসিনার আন্দোলনের ফসল তাকে ধরে টান দিয়েছে। তো সুতরাং আমরা এমন একটা আননোন টেরাইনে যেতে চাই, এটা ঠিক না। ডক্টর ইউনূসের এই সরকার কি সব পরিস্থিতিতে প্রেক্ষাপটে দায়িত্ব দিয়েছে আমরা জানি, তারপরও যতটুকু পারফর্ম করার কথা ছিল করে নাই, ফুল স্টপ। আমি মনে করি, আজকে ওই আলোচনায় ঢুকছি না। ওকে, কিন্তু উনি যদি সরে যান, বিশেষ করে ওনার এই যে সবার উপর একটা ছাতার মতো আছেন গ্লোবালি, এটা খুব জরুরি। আমাদের কিন্তু এখন নানান খেলোয়াড়রা খেলার চেষ্টা করবে, ভারতও মাঠে নামবে। ডক্টর ইউনূসের সব ব্যর্থতা আমি ক্ষমা করে দেই, উনি যদি 5 তারিখ দায়িত্ব না নিতেন, ভারত বাংলাদেশে কি পরিমাণ ঝামেলা করতো আমরা আসলে ধারণাও করতে পারি না। সো উনি এখন যখন বলে দিচ্ছেন, তার মানে কেউ যদি ফেব্রুয়ারি পর্যন্ত ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, বা ফেব্রুয়ারি তফসিলের পর পরিস্থিতি তৈরি করতে পারে, ডিসেম্বর জানুয়ারিতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, উনি চলে যাবেন। এবং আমি জানি না এবার উনি আবার নাহিদ ইসলামকে ডেকেই বলবেন কিনা। ওনার তো আবার পদত্যাগের ইচ্ছা হলে উনি নাহিদ ইসলামকে শুধু ডাকেন, এখন হয়তো অন্য কোনো দলকেও ডাকতে আমি পারে। জানি না, মানে কি, কারণ ওইটা তো লন্ডন বৈঠকের আগে হয়েছিল। জাহিদ বেরেও রাখতে পারে। যেটা বলছিলাম, জি, তার মানেটা হচ্ছে উনি এটা বলে কিন্তু একটা নতুন ঝুঁকি তৈরি করলেন। আর শুধু সেটা না, আমি একটা কোট করি, যেহেতু উনি অন রেকর্ড বলেছেন। আমার পাশে বসে গতকাল এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর রহমান মঞ্জু, উনি ভেতরে বলেছেন, এবার অন রেকর্ড বলে দিয়েছেন। সেটা হলো এই, উনি প্রকাশ্যে ডক্টর ইউনূসকে বলেছেন, আপনি পারছেন না, যদি না পারে থাকেন আপনি দায়িত্ব ছেড়ে দেন, এসে আপনার নেতৃত্বে আমরা সংস্কারের জন্য একটা দল তৈরি করে নির্বাচন করি, ওখানে আমরা অন্য কিছু করব, ওখানে অন্য কোনো সরকার আসবে। ওটা অনেক আগের আলোচনা মনে হয়। হ্যাঁ, আগের আলোচনা, এটা অনেক আগে বলেছেন উনি, গতকাল আবার এটা অন রেকর্ড বলছেন। সেটাকে আপনি একটু ভাবনার জায়গা পাই। আমি কেন বলছি ব্যাপারগুলো, একটা পরিকল্পনার কথা শুনি। এবং হয় কি, আমরা তো খুব স্টেবল অবস্থায় নেই, নানান গুজব দেখবেন আপনি, নানান গুজব চারদিকে ছড়িয়ে বেড়ায়। এবং গুজব আবার ফেলে দেওয়া ঠিক না। মানে কে যেন কবে লিখেছিল, গুজবে কান দিন, মানে যা রটে কিছু বটে। এই অবস্থায় অন্তত আমাদের সতর্কতার জন্য গুজবের দিকে, নানান গুজব তো আছে, নানান রকম ভাবে নানান চেষ্টার কথা আছে, কেউ পছন্দ করছে না সরকার। একটু আগে আমি বললাম, রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে ভাববে, কি করবে, বা ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত যেইভাবে তাদের প্রস্তাবনা দিলেন, এটা কিন্তু পরামর্শ, এটা এখনো নিশ্চিত না এটা সরকার কোন পন্থায় এটা করতে যায়। যদি দেখা যায় এমন কোনো পন্থায় করতে যায় যেটা সংঘাত উস্কে দিচ্ছে, তো তাহলে আপনি যদি অনেক কিছু একত্র করেন, তাহলে মনে হবে যে অনেক খেলোয়াড় আমাদের মধ্য থেকেও নেমে গেছে কিনা। সেই কারণে বলছি, এবং এরপর যদি আপনি এটাকে ফেব্রুয়ারিটুকু ঠেকিয়ে দিতে পারেন, উনি যদি চলে যান, খুবই সম্ভাবনা আছে উনি চলে যাবেন। আমি অন্যান্য তার ক্লোজ অনেকের কাছে জানি উনি খুবই বিরক্ত আছেন, এবং উনি যদি থাকেন, এবং ওনার খুবই অন্যায় হবে এটা, কিন্তু উনি চলে যেতেই পারেন। সেটা যদি হয় তাহলে আমরা প্রবলেমে পড়বো, এবং এটা বলার মাধ্যমে উনি আসলে জানিয়ে দিলেন কি করতে হবে। এটা খুবই উনি চলে যাবেন মানে কি, সেটা যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় সেক্ষেত্রে? আচ্ছা, না, এটা একটু বলি, এটা কোত্থেকে এসছে। এই সময় পত্রিকার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাই জামাতের নেগোসিয়েশনের ব্যাপারটা তিনি অস্বীকার করেছেন। কিন্তু ওর মধ্যে আরো অনেক কিছু ছিল, এর মধ্যে এটা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারি, এটা উনি ওই যে জাতীয় পার্টি ওই সময় যখন ডেকেছে তখন, এবং অন্যান্য দলও শুনেছে, আমি আর দু একটা দল প্রতিনিধিদের সাথে ওনাদের সাথে একই কথা বলেছে, সম্ভবত মঞ্জু ভাই একই কথা বলেছেন, যে উনি এই কথাটা ক্লিয়ারলি বলেছেন। এই কথাটা বলা মানে আমি মনে করি খুব স্ট্র্যাটেজিক ভুল হয়েছে, এটা আমাদের পরিস্থিতি ঘোলাটে করতে পারে। জাহিদ ভাই, আপনি যেহেতু মির্জা ফখরুলের একটা প্রসঙ্গ আনলেন, অন্য একটা প্রসঙ্গ যেটা আমি ভূমিকায় বলছিলাম, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা খুবই সোবার একজন রাজনীতিবিদ হিসেবেই চিনি। উনি কথাও মেপে বলেন, ওনার পরিচালিত রাজনীতিরও যথেষ্ট প্রশংসা আছে। কিন্তু উনি ঐকমত্য কমিশনের এই সবশেষ সিদ্ধান্তকে বলেছেন জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা। এটা কি শুধুমাত্র নোট অফ ডিসেন্টের কারণে বাদ দিয়ে দেওয়ার কারণে, অন্য কারণ থাকতে পারে? মানে
কিছু মানে মেজর পরিবর্তন তো আছে। আমি রাসিন বেটার বলতে পারবে, রাসিন পুরো প্রসেসে ছিল এবং সে আমি ওই কপিটা তো নিশ্চয়ই আপনারা পেয়েছেন, ওই যে যেটা আপনারা জাননি যে এটা স্বাক্ষরিত হয়েছিল, মানে জনাব সালাউদ্দিন আহমেদ তারপরে আরও অনেকেই যেটা বলছেন যে আমি ওই কপিটা পুরো ডিটেলটা দেখিনি, সেখানে নোট অফ ডিসেন্ট সহ থাকার কথা শুধু তা না, ওখানে নাকি লেখা ছিল নির্বাচনে ইশতেহারের তারা সংস্কার দিলে যে দল জিতবে তার নোট অফ ডিসেন্ট সংবিধান মানে সংস্কারের ক্ষেত্রে সে বিবেচনায় নিতে পারবে, এরকম কথা ছিল। এটা যেটা স্বাক্ষরিত হয়েছে সনদ। আচ্ছা, এটা একটু এই কথাটা ঠিক না, আমি একটু যদি কথা আলোচনা আপনি আপনার যতটুকু যুক্ত করেন তারপরে পরে প্রশ্নে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রথমে আমি একটু আচ্ছা আপনি একটু বলে নেন যে জাহিদ ভাই শেষ করুক, এইটা একটু শেষ করেন, এটা নিয়ে কোনটাই যে পুরোটাই বলো পরে। আচ্ছা পরে আপনি তাহলে জাহিদ ভাই একটু নোট নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে। আমি একটু আবু হানা ভাইয়ের কথা সূত্র ধরে যদি বলি, উনি বললেন যে আমাদের কোনো জনভিত্তি নাই, আমরা আসলে লোকজনের কোনো সমর্থন নাই, কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি বিএনপি জামাত তারা এত বড় বড় দল, তারা সবাই আমাদেরকে চাচ্ছে। আমি ওই বড়দের সাথে তুলনা করে তোমাকে বলছি, আপনাকে বলছি বেশি হতাশাগ্রস্ত হতাশা করে তারাই হতাশ হয়ে যায় বা তারাই হতাশাগ্রস্ত, হতাশার কথা বলে। আজকে দেখলাম যে সালাউদ্দিন ভাই বলছেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে হতাশ। তার মানে আসলে হতাশা কারা? এবং আমরা এই যে নির্বাচন বানচালের কথা শুনছি, এই জুলাই সনদ এটা বাস্তবায়ন না হলে বা এটাকে না করার মাধ্যমে আমরা তো মনে করছি যে বিএনপি এখন নির্বাচনটা পেছাতে চাইছে। কেন? তারা যখন দেখছে যে এই জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়ে যায়, তারা যেভাবে রাষ্ট্র কাঠামোটা চিন্তা করছে, যেভাবে তারা ক্ষমতাকে ঠিক আগের মতন করে এককভাবে একটা দল হিসেবে যারা একনায়কতান্ত্রিকভাবে বাংলাদেশকে শাসন করবে এই ধরনের মানসিকতা পোষণ করছে, সেই জায়গাটায় যখন দেখছে না এই জায়গাটায় তো বাধা চলে আসছে, একটা ব্যারিয়ার এসে পড়েছে, সেই জায়গাটায় তখন তারা মনে করছে যে না এটা আরেকটু পিছায়ে তারা এটাকে মেকানিজম করা যায় কিনা, ওদিকে নিয়ে যাওয়ার পথে হাঁটতে পারে। আমি বলছি না তারা করছেন বলে, এটা একটা প্রেডিকশন। যেহেতু প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই ধরনের একটা নির্বাচন বানচালের ঘটনা ঘটতে পারে, সেখানে শুধু জামাতকে দোষ দিয়ে লাভ নাই। এখানে যেহেতু এখানে দেশি বিদেশি চক্রান্ত আছে, আমরা সব জায়গায় যদি দেখি এটাও একটা হতে পারে, কনস্পিরেসি থিওরি হইতেই পারে। এখানে আপনি দেখবেন যে অলরেডি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোটকে না ভোট দেওয়ার একটা ন্যারেটিভ কিন্তু বিএনপি ছেড়ে দিয়েছে, যে বিএনপি যদি চায় যে গণভোট না হয়ে যাবে তাহলে কি হবে, এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু অলরেডি আজকে আমি দেখলাম যে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো তার মানে কি বিএনপি গণভোটের বিরুদ্ধে যদি দাঁড়ায়, তার মানে কি সে জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়াবে, তার মানে কি সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবে? না, নোট অফ ডিসেন্ট কথাটাতে আসছে। নোট অফ ডিসেন্ট জুলাই সনদের চূড়ান্ত যেটাতে সাইন করেছে সবাই, সব রাজনৈতিক দল, সেখানে কোথাও নোট অফ ডিসেন্টের এই কথা লেখা নাই, যেটা যে ইশতেহারে লেখা থাকবে, পরবর্তীতে গেলে তারা তাদের মতন করে এটা করবে আর কি, ইনকর্পোরেট করবে। এটা 70 অনুচ্ছেদ নিয়ে একদম প্রথম দিকে যখন আলোচনাটা হয়, সম্ভবত দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিন যখন 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়, আমরা সকল রাজনৈতিক দল দুইটা বিষয়ে একমত হয়ে গেছিল 70 অনুচ্ছেদে, যে একটা হচ্ছে আস্থা ভোট আর একটা বাজেট। তখন বিএনপি এর সাথে আরো দুইটা যোগ করে নোট অফ ডিসেন্ট দেয়। তখন নোট অফ ডিসেন্টের কথাটা আসে, যে নোট অফ ডিসেন্ট মানে কি, মানে হচ্ছে একটা বিষয় আমি এটা পাস হয়েছে ঠিক আছে, কিন্তু এটার সাথে আমার একটা ভিন্ন মত আছে। এখন আপনি যেটা মানেন না সেটা মানেনি না। আপনি এনসিসি কি বিএনপি মানছে? বিএনপি তো মানে নাই, সেটা তো প্রস্তাবনায় নাই, না ওই আলোচনায় থেকে বের হয়ে গেছে। তার মানে সেটা তো আলোচনাতে নাই। তার নোট অফ ডিসেন্ট মানে কি, মানে আপনি মানছেন যে জিনিসটা হয়েছে, কিন্তু আপনি এটার সাথে ভিন্ন মত আছেন। আচ্ছা, এখন নোট অফ ডিসেন্ট যখন আলোচনাটা হয় 70 অনুচ্ছেদ নিয়ে, তখন যে বাস্তবায়ন পদ্ধতিতে যে গণভোট আসবে বা এই যে একটা আদেশ বা এই পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, ইভেন পরবর্তী সংসদের যে এই ডাবল রোল থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এই কোনো কিছু তখন আলোচনায় ছিল না। তখন আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাবনাগুলোকে একটা জায়গায় তো স্টাক হয়ে যাচ্ছিল, স্টাক যাতে না হয় এই প্রস্তাবনাগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই নোট অফ ডিসেন্টের ব্যাপারটা আলিরাজ স্যার উনি বলেছিলেন, কারণ আমি ওই দিন উপস্থিত ছিলাম, আমার স্পষ্ট মনে আছে, এবং সকল রাজনৈতিক দল সেখানে সম্মতি দিয়েছিল। হ্যাঁ, এখন আপনি নোট অফ ডিসেন্টের ব্যাপারে 84টা প্রস্তাবের মধ্যে 27টা বাদে বাকি সবগুলো প্রস্তাবে কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট আছে।
এখন আপনি বলতেছেন আপনি বিএনপির নোট অফ ডিসেন্ট গুলা বাদ দিয়ে আপনি ইলেকশনে যাবেন, কেন? আপনি বাসদ মার্ক্সবাদীর যে ওখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা আপনি মানবেন না? সবগুলো সবগুলো যদি মানতে হয়, নোট অফ ডিসেন্ট মানতে হয়, তাহলে তো আপনার জুলাই সনদ বলেই কিছু থাকে না।